আর এখনো সন্দেহ রয়েছে যে এই পিশাচ আসলে ক্ষমতা ছাড়বেন কিনা। বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলি যে আরো বেশ কিছুদিন সময় খুব খারাপ যাবে, নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং নিরাপদে থাকবেন এবং পড়োশিকে নিয়ে, পাড়া পড়োশি সবাইকে নিয়ে নিরাপদ থাকার চেষ্টা করবেন। আরেকটা হলো অনুরোধ, ইউনুস চলে যাক, এই জগদ্দল পাথর আমাদের থেকে চলে, কিন্তু তাকে মার্জনা করা যাবে না, তাকে বয়কট অব্যাহত রাখতে হবে এবং তার প্রোডাক্টগুলি, গ্রামীণ প্রোডাক্টগুলি বয়কট করা অব্যাহত রাখতে হবে। অনেক ধন্যবাদ। গত 18 মাসে বাংলাদেশ যেভাবে চলছিল, এটি একটি দেশ না, এটি একটি সভ্য জাতি ছিল না, এটি ছিল একটি জঙ্গল। যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা মধ্যযুগীয় বর্বরতা ছিল। এই ইলেকশনটা শুদ্ধ হোক অশুদ্ধ হোক কারচুপি হোক যেভাবেই হোক, এই জঙ্গল থেকে আমরা বেরিয়ে আসার একটা সুযোগ পেয়েছি। আমার মনে হয় যে 12 তারিখে সেই ঘটনাটি ঘটেছে। এখন শপথ এবং ইত্যাদি বিষয়ে আমার এখনো সন্দেহ রয়েছে যে এই পিশাচ আসলে ক্ষমতা ছাড়বেন কিনা। আমাদের অনুষ্ঠানের আগে সাইফুল ভাই সবাই মনে করছেন ছাড়বেন, কিন্তু দেখুন উনি কিন্তু কাকড়া চেনেন, কাকড়া তো সবাই চেনেন, কাকড়া যখন ধরে ও এমন ভাবে ধরে ওরা ছাড়ানো খুব কঠিন। তো এখন বলছে যে এরা আবার দুটো শপথ নেবে, দ্বিতীয় শপথের আবার ফ্যাকড়া আছে। দ্বিতীয় শপথ নিলে এরা কিন্তু একজন চেয়ারম্যানের আন্ডারে কাজ করবে, তখন প্রধানমন্ত্রীও চেয়ারম্যানের আন্ডারে কাজ করবেন। তার মানে উনি কিন্তু বলতে আমি তো যাওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু তোমরা তো আমার যাইতে দিলে না, ব্যাপারটা ওরকম। এইটা উনি ওনার এই যে পরিষদ নিয়ে এই এই প্যাচালটা কিন্তু তৈরি করছেন। আমার ধারণা যে বিএনপি সেখানে পা দেবে না। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বাংলাদেশে যে হানাবাট হয়েছে বা জুলাই চার্টার হয়েছে, এ নিয়ে কোর্টে যাওয়া হবে। ইতিমধ্যেই সেরকম কিছু কিছু ভাইভ তৈরি হয়েছে। ফলত এখন যেটি সবচেয়ে দরকার, আমার ব্যক্তিগত মতামত এবং সাইফুল ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম, যে আমাদের সংবিধানকে সমুন্নত রেখে এরা শপথ নিয়ে সরকার গঠন করুন, এবং তারপরে এদের 2/3 কিন্তু রয়েছে। এবং আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, এরা যে 2/3 পেয়েছেন, এখানে কিন্তু আওয়ামী লীগের একটা বিশাল ভোট আছে। যদিও ভোট কত পার্সেন্ট হয়েছে তা নিয়ে অনেক ধরনের সমীকরণ রয়েছে। আমার তো মনে হয় 20%-এর বেশি ভোট পড়েনি, কিন্তু সেখানেও আওয়ামী লীগের একেবারে রুট লেভেলের কিছু নেতা নেত্রীরা বলছেন যে আমরা বিএনপি কে ভোট দিয়েছি কারণ নৌকা নেই, এবং বিএনপি কে মনে করেছি, তারা বলেছে তারা আমাদের মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখবে। সেটা ভুলে গেলেও চলবে না। ফলত আওয়ামী লীগের সাথেও এক ধরনের সমঝোতা করা বিএনপির জরুরি হয়ে পড়েছে এরা ক্ষমতা নেওয়ার পরে। ধন্যবাদ। জি 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 ধন্যবাদ আপনাকে, সাইফুল ভাই আপনার কাছে এখন আসবো। যে আপনি এখন যে তথ্যটা দিয়েছেন, তার মানে কি আজকে রাতের মধ্যে কি এটার পক্ষে বিপক্ষে শপথ হওয়ার তো কোনো উপায় আমি দেখছি না? আপনি যেভাবে বললেন শপথের ভিতরে শপথ, এটা কিভাবে সম্ভব? তাহলে সংবিধানে তো নেই, তৃতীয় শপথ তো নেই। সংসদ সদস্যরা শপথ নেবেন, মন্ত্রী পরিষদ সদস্যরা শপথ নেবেন, এই দ্যাটস এনাফ, আর তো কিছু নেই। জি, আপনাকে আরো গোড়াতে আমি বলি যে ইউনুস সাহেব যে শপথ নিয়েছেন, এটা কিসের ভিত্তিতে নিয়েছেন? ইউনুস সাহেব শপথ নিয়েছেন হলো রাষ্ট্রপতি কথিত একটা চিঠির বলে সুপ্রিম কোর্ট থেকে, যে সুপ্রিম কোর্টকে খেদিয়ে দিচ্ছে, সেই সুপ্রিম কোর্টের একটা জাল দিয়ে অনুমতি দিয়ে। এটা কিন্তু আমাদের সংবিধানে নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার নাই, তত্ত্বাবধায়ক এখন আসছে, কিন্তু ওইটা নাই। তো ইউনুস সাহেব কিভাবে শপথটা নিলেন? তার বৈধতাটা কোন জায়গায়? বৈধতা হলো রাষ্ট্রপতির নামে একটা চিঠি পাঠিয়ে, জাল চিঠি পাঠিয়ে, তারা যেই বিচারালয়ের 7 জন বিচারপতি, তখন তার মধ্যে 3 জনই ছিলেন হলো ইয়েতে কি বলে ক্যান্টনমেন্টে, আর বাকি 4 জনের কোনো হদিশ ছিল না। এদের সিগনেচার পেল। এইটা নিয়ে একটা রিট হয়েছিল। মহসিন নামে একজন মুসলিম লীগের নেতা, তিনি কিন্তু এটা জানতে চেয়ে রিট করছিলেন। সেই রিটের উত্তর ওনার উত্তর দেওয়া হয়নি। ওনার এই রিট নেয় নাই, কারণ তারা তো তাদের নিজস্ব একটা বিচারালয় গঠন করে ফেলছে আরো 7 জনকে ঢুকে। তো সেই ভিত্তির উপরে কিন্তু তিনি শপথ নিয়েছেন। বিএনপি কালকে শপথ নিয়ে পার্লামেন্ট যখন বসবে, বিএনপি যদি বলে এরা যে মানে 100 কতগুলি অধ্যাদেশ জারি করছে, এরা একটা আমরা নেব না, এই সরকারি অবৈধ, এরা একটা অধ্যাদেশ, ওরা যদি একটাই বলে যে আমরা ওইটা নেব না, জাস্ট আমি তো বলছি 100 এতগুলি বাদ দেন, শুধু বলবো যে সুপ্রিম কোর্টের যে ওটা ছিল ওইটা আমরা এখন আমাদের কিন্তু পার্লামেন্টের তদন্ত করার ক্ষমতা আছে। কিন্তু বলা হয় যে পার্লামেন্টের হাত অনেক লম্বা,
স্পিকার শেখ রাত গেলে যখন ছিলেন, উনি একটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের উপরে উনি দিচ্ছিলেন, ওনার মতামত দিচ্ছিলেন, দিয়ে উনি বলছেন যে মাননীয় বিচারালয়, আপনাদের হাত এত লম্বা না যে আমার পার্লামেন্ট পর্যন্ত ঢুকতে পারে, আমার হাত অনেক লম্বা যে আমি আপনার পর্যন্ত যাইতে পারি। কেমনে? বলে আপনার আইন তো আমি চেঞ্জ করতে পারি, আপনি কি আমারটা চেঞ্জ করতে, আপনি আমারটা বাতিল করেন, কিন্তু আমি তো আবার তৈরি করবো, সো আপনি আমার সাথে যুদ্ধ করতে আসেন না। সো পার্লামেন্টের ক্ষমতা হলো অ্যাবসলিউট, কারণ পার্লামেন্টের অধীনে কিন্তু বিচারালয়, পার্লামেন্টের অধীনে, পার্লামেন্টের শাখা, আমি বলছি সংবিধানের অধীনেই তো বিচারালয় না। সো পার্লামেন্ট হলো সুপ্রিম, যে সংবিধানে সংশোধন আনতে পারে। তো সংবিধান সংশোধনের ওখানে যদি প্রধান বিচারপতি শব্দটা বদলায় বলে দিবে চিফ জাস্টিস, এটা তো চেঞ্জ করতে হবে, এটা কি বিচারালয় পারবে না। সো সংসদের কিন্তু হয়তো পুরুষকে মহিলা বানানোর সুযোগ নাই, বা মহিলাকে পুরুষ বানানোর সুযোগ নাই, আর সব সুযোগ আছে, এদের এত ক্ষমতা। সেই ক্ষমতাবান পার্লামেন্টে যখন এই সমস্ত অধ্যাদেশ যাবে রেটিফিকেশন, ইটস কল্ড রেটিফিকেশন, আপনাকে অনুমোদন দিতে হবে রেট্রোস্পেক্টিভ ইয়াতে, যে এই গত 2 বছরে যা যা হয়েছে আমরা এটাকে অনুমোদন দিলাম। যেমন 2006, 7, 7, 8 পরে শেখ হাসিনা গভর্নমেন্ট বলছিল যে আমরা গত সরকারের সবকিছু অনুমোদন দেব। এই পর্যন্ত কেউ বলছে? এনিওয়ান প্রকাশ্যে বলছে? শেখ হাসিনা কিন্তু বলছিল যে আমরা অনুমোদন দেবো। তারপরে কিন্তু বাংলাদেশে একটা, এরা কিন্তু বিএনপি কোনো দেয় না, শুধু দিছে কে? জামাত আর এনসিপি। যে কারণে আজকে এনসিপি কে নিয়ে ওই আবার দস্তখত করেছে, যে এনসিপি তো দস্তখত করলো এই জন্য না, ওরা করছে তো আজকে করছে। হ্যাঁ সেটাই, এটা করেছে তো মানে একটা চাপ ক্রিয়েট করার জন্য। আমি জানি না কি চাপ, আমি কোনো ষড়যন্ত্র করতে বিশ্বাস করি না, কিন্তু কোনো একটা চাপ সৃষ্টি করার জন্য কিন্তু এদেরকে জড়ো করছে, যে কালকে যদি বিএনপি শপথ নিতে অস্বীকার করে, তখন এরা যায় শপথ নেবে, নিয়ে একটা ভজগোটা বাঁধাইতে পারে। তো সেটা কি, এটা আসলে পলিটিশিয়ানরা বুঝবে, আমরা তো অত ডিসিশন করতে পারি, তাদের মাথায় কি বুদ্ধি আছে, আমাদের যেতে বেশিরভাগ বুদ্ধি কিন্তু পলিটিশিয়ানদের। যেটা ওই আমি বললাম না, পার্লামেন্টের ক্ষমতা এত অসীম যে নারীকে পুরুষ বানাইতে পারে না, পুরুষকে নারী বানাইতে পারে, আর সব করতে পারে। সব পারে, এটা ভালো বলছেন। নারীকে পুরুষ বানাতে পারে না, পুরুষকে নারী বানাতে পারে না, সব পারে। তাই স্পিকার শেখ রাজা কালীও খুব দাপটের লোক ছিলেন, আমরা যতটুকু জানি, যে শুনেছি। আচ্ছা, এখন জামাতে ইসলাম এবং এনসিপি কিন্তু রাজপথে অলরেডি আন্দোলন শুরু করে দিয়েছে, আজকে থেকে আন্দোলন শুরু হয়ে গেছে। তারা সংসদ এবং রাজপথ দুইটাই উত্তপ্ত রাখবে। জি কবি হাসান আল আব্দুল্লাহ, আপনার কাছে একটু আসি, আমাদের দর্শকের একটু মতামত। জি, হিজবুত তাহরীর সদস্য নাসিমুল গনিকে কেন মন্ত্রী পরিষদ সচিব করা হলো, কি জানাবেন? আচ্ছা, এটা কিন্তু একটা প্রশ্ন, যে নাসিমুল গনি সাহেবকে নিয়ে কিন্তু নানান প্রশ্ন আছে তার অতীত নিয়ে, ঠিক আছে? এখন তাকেই আবার মন্ত্রী পরিষদ সচিব বানানো হয়েছে, শয়তানের বাপ ইউনুস আলী। জি, ইউনুস সাহেবের বিদায়, এটা আপনি একটা কথা বলেছিলেন যে নির্বাচন 12 তারিখে যাই হোক, যেটাই হয়েছে, ইউনুসের বিদায়টা কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, কনফার্ম হয়ে গেছে। মহসিন সাহেব আবার কোনোভাবে সেবার থেকেও যেতে পারে, আমি তো যেতে চেয়েছিলাম, আপনারা আমাকে রেখে দিলেন। মহসিন সাহেব তো সঠিক সময়, সবসময় সঠিক কথাই বলে থাকেন। জি, সাইফুল ভাই মহসিন সাহেবের কথা বলছেন, মহসিন রশিদ। ইসমাইল ভাই, ইউর সাউন্ড ইজ টু লো। আচ্ছা, কি যে আমার যে কি হলো, বাংলাদেশের মানুষ ভণ্ড সুৎখোর ইউনুসের মেটিকুলাস অধ্যায়ের শেষ দেখতে চায়। জি, ধন্যবাদ। জি কবি, আপনি একটু বলবেন, আমাদের সাইফুল আমিন ভাই যে বিষয়টা তুলেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকেও একটু বলে রাখি, মানে 2টা শপথের কথা কিন্তু সংবিধানে বলা আছে, সংসদ সদস্যরা শপথ নেবেন, দেন মন্ত্রী পরিষদ গঠিত হলে তারা শপথ নেবেন। এর বাইরে 3য় শপথ কোথাও উল্লেখ নেই। সাইফুল ভাই যেটা বললেন যে সংসদ বসে আগে এগুলো অ্যাপ্রুভ করতে হবে, দেন এগুলোর ব্যাপারটা আসছে। যে কবি হাসান আল আব্দুল্লাহ, আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। জি, আসলে এই এনজিওরা যা করে, এরা চাপিয়ে দেয়। এরাও মনে করেছে যে এই সংসদ সদস্যদের উপরে সবকিছু চাপিয়ে দেওয়া যাবে, সেই চাপিয়ে দেওয়ার চেষ্টাটাই এখনো করে যাচ্ছে। আপনি এর আগে প্রশ্নে আমি একটা বিষয় আমি উত্থাপন করিনি, রেজওয়ানা চৌধুরী বলেছিলেন যে কোন সাংবাদিক ওনার সেজন্য আমার কাছে সঠিক তথ্য আছে, 398 জন সাংবাদিককে হয়রানি করা হয়েছে গত 18 মাসে, এবং তাদের বেশ কিছু সাংবাদিক এখন জেলে আছেন। আচ্ছা, শাহরিয়ার কবির কেন জেলে আছেন? উনি তো লেখক সাংবাদিক। এরা কি এদেরকে মানুষ মনে করে না? তাহলে এদেরকে সাংবাদিক মনে করে না? এদের হিসাবটাই আমার কাছে একটু গোলমেলে মনে হয়। এরা মনে করেছে যে আমরা যা কিছু করব সব কিছু পার পেয়ে যাবে, এবং এই যে রেটিফিকেশন কথা বলা হচ্ছে, যে 2 নম্বর শপথ নেওয়ার কথা বলা হচ্ছে, এগুলি সবই কিন্তু তার অংশ। তো আমার কাছে একটা 3 নম্বর শপথ, হ্যাঁ 3 নম্বর শপথ, ওরা অবশ্য 3 নম্বরের কথা বলে না, ওরা বলছে 2য় শপথ, কি শপথের ভিতরে শপথ। যাই হোক,
আমার কাছে একটা জিনিস কিন্তু মনে হচ্ছে যে নির্বাচিত হয়ে তারেক জিয়া কিন্তু বেশ সঠিক কাজটি করছেন। এই যে ওরা আন্দোলনের কথা বলছে, এনসিপি এবং জামাত, তারেক জিয়া এদের বাড়িতে গিয়ে এদেরকে শান্ত করে রেখেছেন। একটু এই শান্ত তো হয়নি, রাজপথ তো উত্তপ্ত এখন। রাজপথ উত্তপ্ত করার তো চেষ্টা করবি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বের করে দেওয়া হয়েছে, যেখানে ওরা একেবারে অবাধ রাজত্ব করছে। আজ সকালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বললাম, আমাকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কোকিল ডাকছে। আমি তাই এত এই 18 মাস পরে আপনারা কোকিলের ডাক শুনতে পাচ্ছেন? তো এখন কিন্তু অনেকেই খুশি। এবং তারেক জিয়া যে কথাটি বলেছেন যে আমাদের সংস্কৃতি থাকবে, আমাদের নাচ গান থাকবে, আমাদের গান বাজনা থাকবে, ইত্যাদি ইত্যাদি, এতে কিন্তু মানুষ একটু আশার বাণী, এগুলো থাকা উচিত। এই আশার বাণী কিন্তু এই 18 মাসে কেউ শোনাননি। এই পিশাচ, আমি বলি পিশাচ কখনো বলেন যে হত্যা করা যাবে না, কখনো বলেননি ধর্ষণ করা যাবে না, বারবার বলছি, কখনো বলেননি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে না। সবকিছু ভালো আছে, সব 100% ভালো চলছে। কারণ উনি বিদেশিদের বোঝাতে চেয়েছেন, বিদেশি বন্ধুরা, উনি মনে করেন যে বিদেশি বন্ধুরা সংবাদ টংবাদ কিছু দেখে না, তাদেরকে যা কিছু বোঝান সবকিছু বুঝে নেয়। এই যে গ্রামীণ ব্যাংকের ব্যাপারটা, সাইফুল ভাই বলছিলেন যে গ্রামীণ ব্যাংকে যেভাবে হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি ধরে নেওয়া হয়, এই দেশে হয় না। আমেরিকায় হয় না কেন? আমেরিকাতে আলাদা নিয়ম আছে, কেউ যদি ব্যাংকরাপ্ট হয়ে যায় ওই টাকাটা সরকার দেয়। এইগুলি তো আমেরিকা গিয়ে ওখানে জানে না, কিন্তু আস্তে 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 জানতেছে, আস্তে আস্তে ইউরোপও জানছে, আমাদের কাছ থেকেও কিন্তু অনেকে জানছে। যে আমার সার্কেলে যত কবিরা আছে তারা তো অবাক হয় যে এই লোকটাকে তো ফেরেস্তার মতো মনে করতাম। 32% একটা ব্যাংকের সুদ হতে পারে, এটা মানুষ শুনলে মানে মনে হয় যে আকাশ ভেঙে পড়েছে তার উপরে। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি যখন সরকার চালিয়েছেন তখন তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, উনি শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, একেবারে যাওয়ার ওইখান থেকে পা, ওই যে যমুনা থেকে এক পা বাইরে দেওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি যে কালকে শপথের ভিতর দিয়ে ওনার অবসান হবে। ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ কবি আপনাকে। আমি দর্শকদের মতামত একজন অনুরোধ করেছেন যে একটু পরে পড়তে। ইসমাইল ভাই, সাইফুল আমিন ভাই, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধানে এরকম কোন সিস্টেম নাই, নির্বাচন কমিশন শুধু এমপিদের শপথ পড়াবে, স্পিকার না থাকলে নির্বাচন কমিশন শপথ নেওয়া যায়, অন্য কোনো শপথ হবে না, অন্য কোনো শপথ হবে না। এই যে কথাটা এসছে সালাউদ্দিন আহমেদ বলে, তাই সাইফুল ভাই আপনার সাথে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে জুলাই সনদ যদি পাস হয় বা বিএনপি যদি একসেপ্ট করে, সেটি বিএনপির সংবিধান, বিএনপির যে গঠনতন্ত্র তার সাথে কতটা সাংঘর্ষিক একটু যদি বলেন। বিএনপির রাজনীতি থাকে কিনা, বিএনপি পার্লামেন্টে কাজ করতে পারবে কিনা, বিএনপির যে চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী একজন হবেন তিনি আর থাকতে পারবেন কিনা, একটু বিশ্লেষণ করবেন প্লিজ। না, এটা যদি পুরা ধরেন এগুলো তো আগে এমেন্ড হইতে হবে। এরা তো প্রস্তাব দিয়েছে শুধু, কিন্তু বিএনপি তো এটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা শুধু বিএনপির গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিকের ব্যাপার না, ওটা আদর্শের প্রশ্ন। ওরা এটাকে বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে যে আমার নেতা হবে, সে প্রধানমন্ত্রী হবে, সেই পার্টির চেয়ারম্যান থাকবে। এই ইয়ে থেকে আপনি বের করবেন কি করে? এটা তারা না বেরোলে আপনি কি জোর করে আইন করে এটা করতে পারবেন? তাহলে বাংলাদেশের সকল গঠনতন্ত্রের ব্যাপারে আপনি একটা আবার আইন করে সেটা আবার ওই সংবিধানে নিয়ে সংসদে নিয়ে পাশ করাইতে হবে, যে এখন থেকে সব দল বাধ্য এটা কোথায়। বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তারা এখন সংখ্যাগরিষ্ঠ দলের, শুধু সংখ্যা না, ব্রুট মেজরিটি যেটাকে বলে, সবচেয়ে ক্ষমতা দল, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। তারা এটা মানবে যেটা তারা মানে না? বলেন, তাদের দিয়ে আপনি এটা পাশ করে দিতে পারবেন? তাদের কনস্টিটিউশন আপনি চেঞ্জ করতে হলে তো আপনাকে আইন চেঞ্জ করতে হবে, যে এখন থেকে কনস্টিটিউশন গুলো এরকম হইতে হবে। আপনি জামাতরে বাধ্য করতে সময় লাগছে হলো কত 20 বছর 25 বছরের মতো, যে বাংলাদেশ লিখতে সামনে, পরে না লিখতে। খেয়াল করে দেখেন, বাধ্য আপনি এখন আদর্শিক ব্যাপার আপনি চেঞ্জ করে দিবেন। আদর্শ বা তার মতামত, তার আরেকটা হলো একটা দলের বিশাল সাপোর্ট, একটা দলের তারা বিশ্বাস করে তাদের পার্টির চেয়ারম্যান থাকবে এবং সেক্রেটারি জেনারেল থাকবে, তারা সাধারণ সম্পাদক না। আবার আওয়ামী লীগ মনে করে তাদের প্রেসিডেন্ট থাকবে, সাধারণ জেনারেল সেক্রেটারি থাকবে। আপনি এখান থেকে কেমনি সরাবেন ভাই? এদিকে আইন করে সরানো যায় নাকি? এখন যদি একটা অর্গানাইজেশনের মধ্যে, ধরেন বাণিজ্যিক অর্গানাইজেশন, কারো সিইও আছে, চিফ এক্সিকিউটিভ আছে, কারো চিফ কমার্শিয়াল অফিসার আছে, কারো চিফ বিজনেস অফিসার আছে, আর আপনি কি এটাকে আইন করে বলবেন না তোমরা শুধুমাত্র সিইও রাখতে পারবো আর অন্য কিছু রাখতে পারবে না? আপনি আমার নাম চেঞ্জ করে দিবেন, আমার এই করে দিবেন, আমার এই করে দেবেন, এটা কোনদিন সম্ভব? কিন্তু জামাতকে একটা জিনিস পারছে শেষ পর্যন্ত শেখ হাসিনা গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন, সে সময় নির্বাচন কমিশন, যে জামাতে ইসলামী বাংলাদেশ লেখার থেকে ওরা বাংলাদেশ জামাতে ইসলামীতে আসতে বাধ্য হয়েছিল। সেটা আইনের কারণে, কারণ তাদেরকে বলা হয়েছে যে এইটা
কিন্তু যে ভারতের রাজনীতি করতে হবে। না, বাংলাদেশের রাজনীতি না, ভারতের জামাত ইসলামের একটা শাখা, পাকিস্তান জামাত ইসলামের একটা শাখা। কারণ ভারত থেকে পাকিস্তান জামাত ইসলামী হয়েছে, পাকিস্তান থেকে ভেঙে তখন ইস্ট পাকিস্তান জামাত ইসলাম ছিল, সেটাই জামাত ইসলামী বাংলাদেশ নাম হয়েছে। এই জন্য এটাকে নামটা সামনে আনতে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম ফরেন এন্টিটি, মানে ফরেন লিঙ্ক থাকার কারণে। তো এখন আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না, এগুলো কোনো দলকে বাধ্য করতে পারবেন না। আর এরা হলো ব্রুট মেজরিটি, আপনি তার দলের সিদ্ধান্ত বাতিল করে বলবেন, এটা কেমন কথা হইলো? তাও আবার 60% লোকের ভোটে, তারা তো বলবে এখন পর্যন্ত 40% তো আসে না রে ভাই, এটা কেমন আমি পাস করি? তবে সাইফুল ভাইয়ের কথা ধরে আমি একটু এখানে কথা বলতে চাই যে আমেরিকাতে যেরকম পার্টি প্রেসিডেন্ট একজন এবং রাষ্ট্রপতি অন্যজন, এই দেশে কিন্তু পার্টির মানে ক্ষমতায় থেকে পার্টি চালানো যায় না। আমি কিন্তু এই ব্যাপারটিকে সমর্থন করি, এবং আরেকটা ব্যাপারকে আমি সমর্থন করি, সেটা হলো কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এই যে এগুলি তো আসলে সংসদে পাস করতে হবে, এগুলি তো চাপিয়ে দেওয়া যাবে না। এগুলি হলে ভালো হয়, কিন্তু সেটা সংসদে পাস করতে হবে, এবং সেটা একটা সুস্থতারও ব্যাপার থাকে। আমার মনে হয় দেশের অসুস্থতা নেই তা নয়, সেটা আমি বলছি না। তারেক রহমান, এই যে তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে প্রধানমন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা গর্ব করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কি বিএনপি মেনে নিতে পারে? আচ্ছা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর একটা ব্যাপার হচ্ছে সাইফুল ভাই, তো এটা কিভাবে হবে? কি আমি ওনার কথার প্রেক্ষিতে আমেরিকান পলিটিক্সটা যখন বলেছেন, তো আমি একটা কথা আপনাকে মানে আমি আমেরিকান পলিটিক্স ফলো করি বা অন্যান্য দেশের পলিটিক্স ফলো করি। আপনি ওদের একজন চেয়ারম্যান আছে, ওদের টার্ম অনুসারে 2 বছর 1 বছর পর পর তারা চেয়ারম্যান বাতিল হয়, কিন্তু হু ইজ দ্য পার্টি লিডার? The president. What the president says, whole Congress says the same thing. What the president says, Republican Congress says the same. Republican chairman থেকে শুরু করে সব প্রেসিডেন্টকে সাথ করে। তো ওই ধরনের কোনো পদ্ধতি সেটা আবিষ্কার, কিন্তু নামে মাত্র প্রেসিডেন্ট বানানো একটা পদ্ধতি হইতে পারে, বাট আলটিমেটলি কে নেতা থাকে? এইটা তো আপনি ধরুন পার্টি প্রেসিডেন্টশিপ ছেড়ে দিল তারেক রহমান, বাট হু ইজ দ্য পার্টি লিডার? তাতে একটা তারেক রহমান ইজ দ্য পার্টি লিডার। তারেক রহমান ইজ দ্য পার্টি লিডার। ভাইয়া যে এই আমি সুবিধার কথা বলছি না, এই জন্য না। যে আমেরিকার প্রত্যেকটা ইলেকশনের প্রত্যেকটা সিটে, কংগ্রেসের প্রত্যেকটা সিটে আমেরিকান প্রেসিডেন্টের ইনফ্লুয়েন্স আছে। সেই ইনফ্লুয়েন্স করে, নট দি চেয়ারম্যান। সেই কিন্তু এন্ডোর্সমেন্ট দেয়, নট দি চেয়ারম্যান। চেয়ারম্যান তার জন্য ক্যাম্পেইন করে বেড়ায়, টাকা পয়সা জোগাড় করে ক্যাম্পেইন করে। এবং বিশাল সুবিধাটা হলো যে শেখ হাসিনার উপরে সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, সব দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দোষটা ওইভাবে চাপিয়ে দেওয়ার কিন্তু সুযোগ থাকে না, তখন একজন পার্টি চেয়ারম্যান আছে। হ্যাঁ, আরেকটা না, যুক্তরাষ্ট্রে এখন যদি প্রেসিডেন্ট ভুল করে, এটা কি রিপাবলিকান পার্টি চেয়ারম্যানের দায় যাবে? মোটেও। কিন্তু বলছি যে এটা প্রেসিডেন্টের চামড়াই উঠে ফেলাবে তারা, চেয়ারম্যানের খোঁজে নেই। এটা ভাগ হয়ে যাচ্ছে যে পার্টি চেয়ারম্যানের উপরও পড়ছে না, আবার পার্টি চেয়ারম্যান ভুল করলে প্রেসিডেন্টের উপর পড়ছে না, যদিও প্রেসিডেন্টই সর্বক্ষমতার অধিকারী। আরেকটা জিনিস আমি উত্থাপন করতে চাই, যুক্তরাষ্ট্রে আরেকটা জিনিস, ধরুন আমি এখানে শিক্ষকতা করছি, 27 বছর শিক্ষকতা করেছি, আমি মানে ডেমোক্রেট, রেজিস্টার ডেমোক্রেট, কিন্তু আমি যে বাইরে গিয়ে রাজনীতি করবো, এই যে বাংলাদেশের লাল দল, সবুজ দল, সাদা দল, নীল দল, এই রাজনীতিটা কিন্তু এইখানে অবৈধ, এইটা করতে পারবো না। কিন্তু এই যে আমাদের যে সিস্টেমটা তৈরি হয়েছে, এই সিস্টেমটা আসলে একটু বদলানো দরকার, যেভাবেই হোক। সেটা আগে মানুষ বদলাতে হবে ভাই, আগে মানুষ বদলাতে হবে। কোন সিস্টেমের কোনো প্রবলেম নাই আমাদের। 1972 কনস্টিটিউশন, one of the best constitution in this world. One of the best constitution in this world. It is being discussed in যে UK পার্লামেন্ট, অন্যান্য পার্লামেন্টে আমাদের কনস্টিটিউশনের রেফারেন্স দেওয়া হয়, আমাদের কনস্টিটিউশন উপর PhD করা হয়। So one of the best constitution in this world. সেইটাকে আমরা আপহোল্ড করতে পারি না, কারণ আমরা মানুষগুলি খারাপ। আমরা এটাকে মিসইন্টারপ্রেট করি, আমরা এটাকে আমার মতো করে ব্যবহার করি, আমরা এই করি, আমরা ওই করি, আমরা সেই, আমরাই তো করি, সব তো আমরা করি। আপনি জানেন পার্টি কনফারেন্সে কি হয়? খালেদা জিয়া থাকতে বিএনপিতে কি হয়েছে? খালেদা জিয়া চেয়ারম্যান, আজীবনের চেয়ারম্যান, উনি সবকিছু উনি সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগের কনফারেন্সে কি হয়? সব সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন। এখানে শেখ হাসিনার দায় নেই তো, শেখ হাসিনার ঘাড়ে চাপানো হয়। আপনি শেখ হাসিনার গাড়ি চলে আপনি চলতেছেন, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা আপনি ধরেন আজকে শেখ হাসিনার যে বিদায় নিতে হয়েছে, আমি একটা জাস্ট অনেক জায়গায় কথাগুলো আমার সাথে অনেক আওয়ামী লীগের খুব অসন্তুষ্ট হয়। আমি বললাম যে আমার পার্টি প্রেসিডেন্ট, নট প্রাইম মিনিস্টার, তার জীবন শঙ্কায় পড়েছে। আমি কোথায় আছি? আমি জেনারেল সেক্রেটারি? আমি কোথায় আছি? আমি প্রেসিডেন্ট সদস্যরা? আমি কোথায় আছি? আমার জয়েন্ট সেক্রেটারিরা? আমি কোথায় আছি? আমার অল দ্য আদার সেক্রেটারিজ, ইনক্লুডিং দ্য সেন্ট্রাল কমিটি অফ আওয়ামী লীগ, বিকজ শি ইজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ অ্যান্ড এভরিওয়ান should protect her first. এটা প্রাইম দায়িত্ব। আপনি আপনার পার্টি প্রেসিডেন্টকে প্রোটেক্ট করবেন না, আপনি পালায় যাবেন।
এটা তো কথা হইলো না রে ভাই, ফুল হোল ইয়া পালিয়ে গেছে। তো এখানে আপনি বলেন তো দেখি এখানে শেখ হাসিনার দায়টা কিসের? কারণ শেখ হাসিনা তো বলতে পারে হ্যাঁ আমার একটা পার্টি ছিল, সেই পার্টিটা আমার ফলাই দিয়ে চলে গেছে। তাই না? তো শেখ হাসিনা গ্রেনেড হামলায় কিন্তু তাকে সেইভাবে সেভ করে ডিফারেন্ট ছিল, তখন লিডারশিপ ডিফারেন্ট, খেয়াল করে দেখেন তখন লিডারশিপ কি ডিফারেন্ট। আপনি লিডারশিপ তো ডিফারেন্ট হলেই এরকম হতো। আপনি আওয়ামী লীগের এই হালটা করে ফেলছে হলো নজরুল ইসলামের পরের থেকে আওয়ামী লীগটাকে এইভাবে একদম ষাঁড়ের আওয়ামী লীগ বানাইছে। লম্বা লাইন দিতে হইতো, আপনি জেনারেল সেক্রেটারি দেখা করার জন্য লম্বা লাইন দিতে হবে, তাকে সার করতে হবে। কিসের জেনারেল সেক্রেটারি মানুষের কাছে, তাহলে সার বলার দরকারটা কি? বাট তার একটা বাধ্যতামূলক ছিল। আমাদের একটা জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছিল যে মানে কি সেটি কি সুরেলা কণ্ঠে কথা বলে, এই সুর শুনে মানুষ পালায় যায়। আপনি বলেন, আপনি জেনারেল সেক্রেটারি গেছিল শেখ হাসিনা, আপনি যে কথা বলেন যে পার্টি লিডারশিপ, শেখ হাসিনা তো বাধ্য হয়ে তার ঘাড়ের মধ্যে সব চাপাই দিচ্ছে, তাকে মানতে হবে। খালেদা জিয়ারও তাই। প্রত্যেকটা, এটা তো কনস্টিটিউশনের ব্যাপার না, এটা হলো আপনার মানসিকতা। এখানে যদি চেঞ্জ না হয়, এই জঙ্গি হামলা বারবার হবে, শেখ হাসিনার চাইতে অনেক বড় ভালো প্রধানমন্ত্রী আসবে, তারও হামলা করবে। কারণ বাংলাদেশে ভালো চায় না এরকম দেশের সংখ্যা তো আছে, তারা তো কনস্পিরেসি করবেই। আমি 30 সেকেন্ড দেবো, ভুল বুঝবেন না যে 72-এর সংবিধান আমাদের খুব গুরুত্বপূর্ণ সংবিধান, এবং এখান থেকে অস্টিন ডেসি সেন্টার ফর ইনকোয়ারির প্রেসিডেন্টকে আমরা একবার পাঠিয়েছিলাম ঢাকায় বহুদিন আগে। উনি এসে একটা অপ-এড লিখেছিলেন, এবং উনি আমরা শেষের দিকে কবি আমরা ওই যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ এটা শুনতে পারি, যে বাংলাদেশের সংবিধান থেকে আমেরিকান সংবিধানকে শিক্ষা গ্রহণ করা উচিত। খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন। তো সংবিধান নিয়ে আমার কোনো দ্বিমত কোনো ইয়ে নেই আমাদের, এবং আমাদের পার্টি সিস্টেমে কোনো সমস্যা নাই, সমস্যা হলো মানসিকতার। আমি ইসমাইল ভাইকে ভালোবাসা এখন অকাতরে দিতে থাকি যে আমার ক্ষমতা সমস্ত ইসমাইল ভাইকে দেওয়ার জন্য আমি রেডি অফিসে দেখি। আমার হাতে কি ক্ষমতা আছে? তখন কি হয়, ইসমাইলের ঘাড়ের মধ্যে সব চাপে। তো সাইফুল আমিন ক্ষমতা দিল ইসমাইল ভাই, ও আপনি ক্ষমতা দিলেন ইসমাইল, সবাই ক্ষমতা দেন, ইসমাইল কই যাবে? ইসমাইলের তো কোনো ইয়া নেই। আচ্ছা, জুলাই সনদ নিয়ে জি এবার সাইফুল ভাই, সরি কবি হাসান আব্দুল্লাহ, আপনি 1 মিনিট বলবেন, সাইফুল ভাই এরপরে ফিনিশিং দিবেন, শেষ হয়ে যাবে। সাইফুল ভাই আবার অন্য কাজও আছে, আপনারও ব্যস্ততা আছে, দর্শকদেরও ব্যস্ততা আছে। জি প্লিজ। জুলাই সনদ আসলে চাপিয়ে দিয়ে একটা ব্যবস্থা, আমি আগেই বলেছি, এটা পাকিস্তানকে পুরো প্রতিষ্ঠা করা। পাকিস্তানি মদদে এই ব্যাপারটি ঘটেছে, এবং এই যে এনজিও গ্রুপের মদদে এই ব্যাপারটি ঘটেছে। এরা মনে করে বাংলাদেশের রাজনীতিবিদরা সবই বোকা, এদেরকে যে কোনো ভাবে বোঝানো যাবে, এদেরকে যেভাবে দেখুন, এই দ্বিতীয় 2 কক্ষর যে ব্যাপারটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, উচ্চ কক্ষে ওরা পার্সেন্টেজ অনুযায়ী, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে পার্সেন্টেজ অনুযায়ী সেটা নির্বাচিত হয়ে আসবে না। এইটা কি একটা মানে মগের মূল্য নাকি? আচ্ছা, এটা আরেকটা পয়েন্ট উঠালেন যে সাইফুল আমিন ভাইয়ের উপর এখন এটার একটু ব্যাখ্যা দিবেন। এই যে সব যে নাসিরউদ্দিন টাটোরে সব আবার নাকি সংসদে যাবে উচ্চ কক্ষের হয়ে, এইটাকে একটু ব্যাখ্যা করেন তো। এইটা একটু ডিম পাড়ার জন্য বক্তব্য একসাথে দিয়ে দিবেন। জি প্লিজ, আপনার যে ডিম পাড়ার জন্য যাবে সব একসাথে বলবেন। জি ওকে। আমার যেটা আসলে কথা, জুলাই সনদ অনুযায়ী আমি কোনো হেডেক, এটা এই প্রসেসটা টোটালটা বাংলাদেশের একটা অপচয় হয়েছে। এরা কতগুলি মানুষ কতগুলি টাকা পয়সা কামাই করছে, এই যতগুলি সংস্কার কমিশন আছে কোটি কোটি টাকা তারা নিয়েছে, কোটি কোটি টাকা তারা খরচ করেছে। এক দেবপ্রিয় তার একটা কি শ্বেতপত্র বলা হয় 85 কোটি টাকা নিয়ে গেছে। আপনি যদি শ্বেতপত্রের ওই 1 মাসে যদি 85 কোটি টাকা নিয়ে যায়, তাহলে এরা কত টাকা নিচ্ছে? এরা তো ডলারে পেমেন্ট নিচ্ছে, এরা তো বাংলা টাকায় পেমেন্ট নেয় নাই। থিঙ্ক অফ ইট, কারণ এরা তো সব ডলারের লোক, আমাদের ভাইদের লোক, আমাদের 85 কোটি টাকা তুললেন, 85 কোটি টাকার 85 পয়সার কাজ হয়েছে নাকি দেশের ওইটা দিয়ে? কি হয়েছে? উল্টা দেশের বদনাম করছে। ইউনুস সাহেব লন্ডনে গিয়ে বদনাম করছে, বাংলাদেশ থেকে এত 200 বিলিয়ন তো 250 বিলিয়ন ডলার নিয়ে গেছে, টিউলিপ চুরি করছে, টিউলিপের ফ্ল্যাট বেচা বাংলাদেশকে টাকা দেওয়ার জন্য অনুরোধ জানাইছে, ক্ষমা চাইতে বলছে। সেই ব্রিটেন কেন বাংলাদেশ থেকে দূরে গেছে? জাস্ট এগুলোর কারণে, মিথ্যাচারের কারণে। ভাই তোমরা দেশে চুরি হয়েছে, তুমি আইসা আমার পার্লামেন্ট সদস্যরে কইতেছো তার ফ্ল্যাট বেচে টাকা দেওয়ার জন্য। ইসলামের তো একটা সীমা থাকে। একে যে নোবেল পুরস্কার পাইছে, এটা কোন পিয়াতে পাইছে আমি জানি না। আজকে আমারও তাই মনে হয়। হ্যাঁ, ভাই সে তো ফুল পাই নাই রে, মেইনলি পেয়েছিল গ্রামীণ। তখন ব্যাংকের ভোক্তাদের দেওয়া হয়নি, নিজেই টাকাটা মেরে খাইছে। হ্যাঁ, ওটা ওই পুরস্কার নিয়েও অনেক ডিবেট। সেটা হলো কি জানেন, টেলিনরের তখন সে টেলিনরের শেয়ার আটকে রেখেছিল।
টেলিনর তখন তার সাথে এই নরওয়েজিয়ানদের সাথে নেগোশিয়েট করে তার এই হাফ নোবেলটা দেয় এবং তাদের শেয়ারটা আদায় করে। সিম্পল। এটা কিন্তু বহু রিপোর্টিং সেটা, কিন্তু আমরা তো ওই যে ওনাকে মাথায় তুলে নিয়ে আসতে আছি, ওই যে বাঙাল একটা পাইছি আমরা একটা নোবেল পুরস্কার, কি জিনিস আমি জানি না, কিন্তু কান্দে লয়ে ঘুরবো। এই মুদি দোকানদার থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই নোবেল নিয়ে লাভ হইতেছিল, তাই না? এবং উনি আসছে বাংলাদেশে, আমেরিকা বানাবে, সিঙ্গাপুর বানাইছে কোথায়? কারণ সে স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তো জুলাই সনদ এগুলার আমার মনে হয় ভবিষ্যৎ খুব খারাপ, এসবের কোনো সম্ভাবনা আমার নাই। বিএনপি যদি কিছু জিনিস সংশোধন করে সেটা অন্য জিনিস, কিন্তু এজ এ হোল অসম্ভব, তাহলে বিএনপি থাকবে না। তো এই এখন যাই হোক, আমি আবার এখন যাই হোক, আমার শেষ কথা হলো সবার প্রতি সবাইকে আমি যে যেখানে আছে সেখানে শুভেচ্ছা জানাই, আপনার দর্শকদেরকে, আপনাদের দুজনকেও। আর বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলি যে আরো বেশ কিছুদিন সময় খুব খারাপ যাবে, নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং নিরাপদে থাকবেন, এবং পড়োশিকে নিয়ে, পাড়া পড়োশি সবাইকে নিয়ে নিরাপদ থাকার চেষ্টা করবেন। আরেকটা হলো অনুরোধ, ইউনুস চলে যাক, এই জগদ্দল পাথর আমাদের থেকে চলে, কিন্তু তাকে মার্জনা করা যাবে না, তাকে বয়কট অব্যাহত রাখতে হবে এবং তার প্রোডাক্টগুলি, গ্রামীণ প্রোডাক্টগুলি বয়কট করা অব্যাহত রাখতে হবে। অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ সাহেব। আমরা তাহলে কিছুক্ষণ থাকি, আপনি লিভ নিলেন, আপনি রেস্ট নিলেন, আমরা কিছুক্ষণ দর্শকদের মতামত গুলো পড়ে তারপর বিদায় নিই নাকি? প্রিয় দর্শক, সাইফুল আমিন সাহেবের যে আহ্বান গ্রামীণ পণ্য বর্জন এবং ডক্টর ইউনুস সাহেবের বিদায় সম্পর্কে তিনি যে কথাটি বলেছেন, সবসময় তিনি এই কথাটি বলে থাকেন, এবং ইউনুস সাহেবের উপরে তার গবেষণা আছে, লেখালেখি আছে, এবং সাংবাদিক জীবনেও তিনি অনেক লিখেছেন। কিন্তু ওইটা এক লাইন বলে একটু 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 শেষ করে দেন। 80 দশক বা ওই সময় আপনি ইউনুস সাহেবকে চিনতেন কিনা, লিখেছেন কিনা ওনার যে আমি তার উপরে মানে এক্সটেন্সিভ রিপোর্টিং করেছি, মানে তার সবকিছু, তার কর্মকাণ্ড সবকিছু। আমি তার একটা প্রতারণার, আমি অনেকদিন এই গল্পটা বলি, প্রতারণার গল্প বলি। প্রতারণাটা কেমন আমি বলি, আমি ওইটা কভার করেছি। এটা তার ছোটবেলা একটা বইয়ের মধ্যে, ছোটবেলা নিয়ে তার একটা বইয়েতে ব্যাংকার অফ দি পুয়ারের মধ্যে আছে। কিন্তু সে কিভাবে একটা এই কলকাতার একটা পত্রিকা ফাও বাগায় নিত, তার আরেকজন কেউ একজন পত্র ইয়া দিয়ে লেখালেখি করে ওটা দিচ্ছে, জেতার পরে সে কি করছে, ওই লোকের নাম, ওই ছেলের, সে একটা ছেলে, বাচ্চা ছেলে, সেই ছেলের নাম নিজের নাম দিয়া বলছে, ওই ছেলের নাম দিয়া নিজেদের ঠিকানা দিয়ে দিচ্ছে। তাও নিজের ঠিকানা দেয়নি, কিন্তু এটাও আমরা মনে করি যে তার নিজের, তারপর পাশের বাড়ির ঠিকানা দিচ্ছে। এবং পিয়ন আসার সময় ওখানে দাঁড়ায় থাকতো, পাশের বাড়িতে এরকম কোনো ওই পত্রিকাটা পড়লে ওটা খাপ করে নিয়ে আসতো, সব ভাই বোন মিলা পড়তো। দিস ইজ হোয়াট হি ইজ। সেই লোকটা, আরেকটা উদাহরণ দিই, হিলারি ক্লিন্টন বাংলাদেশে গেছে, ঠিক আছে, আমি এখন হুবহু হয়তো বলতে পারি না, কিন্তু আমার ঘটনাগুলো মনে আছে। ইনি কোনোদিন তার বিদেশি মানে ডিগনিটারিজ যারাই আসতো তাদের ইন্টারপ্রেটার, তাদের জন্য ইন্টারপ্রেটার রাখতো না, তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট ইন্টারপ্রেটার রাখতে হবে না যে তারা বাংলা বুঝে না, তিনি নিজে ইন্টারপ্রেট করতেন। এবং আমার মনে আছে যে দুধ দোয়ানো নিয়ে একটা কথাবার্তার মধ্যে তারা, সরি ক্লিন্টনের সাথে গ্রামের মহিলাদের কথাবার্তা হচ্ছে, যারা গাভি টাভি বেঁচে গাভি দিয়ে দুধ বিক্রি করে অনেক কিছু হচ্ছে, সেখানে কথাবার্তার মধ্যে ভদ্র মহিলাগুলো হিলারি সম্পর্কে যা বলতেছে তার ঠিক উল্টা কথাগুলো সে বলতেছে, উল্টা না, সে নিজের কথাগুলি বলতেছে। তারা বলছে তোমাকে দেখে এরকম ভালো লাগতেছে, তুমি আসছো, আমাদের এই হবে, আমাদের ওই হবে, আমাদের, অথচ ওরা কিন্তু তাদের জিজ্ঞেস করতেছিল, আমার স্পষ্ট মনে আছে, আর এই বেডিটা কি সাদা? বেডিটা সাদা, এই বেডিটা সাদা, তার ট্রান্সলেশন হচ্ছে তোমার অনেক ইয়ে করতেছে, তুমি আসছো বাংলাদেশে, উন্নয়ন হবে, অমুক হবে। তো আরে ভাই, এইটাই যদি ওই ভদ্র মহিলা বলতে পারতো, গ্রামের ওই মহিলা, তাহলে কি ওর কাছ থেকে 5,000 টাকা লোন নেয়? জাস্ট থিঙ্ক অফ ইট। সে পুরো জাতিকে ডিসিভ করতো। সোফিয়া, রানী সোফিয়া আসতো দেশে, আমি বহুবার সোফিয়ার ইন্টারভিউ করার জন্য বহুদিন আমি এরকম চেষ্টা করতাম, যে আসলে আমি একটা চেষ্টা করতাম এবং আমি সাকসেসফুল হতাম। সেটা হলো উনি তখনকার সময় শেরাটন ছিল, শেরাটনে উঠতেন। তো শেরাটনে গেলে ইউনুস ইনভেরিয়েবলি কিন্তু লবিতে বসে থাকতো যে সোফিয়া, রানী সোফিয়া কখন বেড়ে, ইন্টারভিউটা দিতেই দেয় না। পরে শেষ পর্যন্ত আমি আমার একটা পাস ছিল, যে পাসটা দিয়ে বিমানবন্দর সব জায়গায় যেতে পারতাম। আমি একদম ভিভিআইপিতে যা বসেছিলাম যে রানী সোফিয়ার ইন্টারভিউ আমাকে দেবে না। আমি বসে আছি আগে থেকে, রানী সোফিয়া আসছে, আমি তার সাথে সরাসরি বলছি, আমি জার্নালিস্ট, আমি তোমার সাথে কথা বলতে চাই। সে বলছে না এখানে কিছু না। আমি তখন রানী সোফিয়ার দিকে হাত মেরেছে যে একটা ইয়াং জার্নালিস্ট আসছে, মানুষ আমাকে ইন্টারভিউ দিচ্ছে, বাট হি ডিড ইট, লিটারালি হি ডিড ইট, বিবিএর মধ্যে বসে। আপনি লোকটার কি বলো, সে কারোর সাথে বিদেশিদের সংযোগ হতে দিত না, কথা বলতে দিত। সাইফুল ভাই, এই ব্যাংকটাও তো ওনার, মানে ব্যাংকের এই কনসেপ্টটাও চুরি করা, এটা তো আমি আগে একবার বলেছি, মহসিন আলী, মুক্তিযোদ্ধা মহসিন আলী থেকে চুরি করা, কিভাবে এটাকে উনি আসলে পুরোটাই দখল করে নিয়েছিলেন। এটা আরেকদিন আপনার সাথে এই গল্পটা করা যাবে। ক্ষুদ্র ঋণ হলো 1000 বছর পুরনো, অফকোর্স, এবং রবীন্দ্রনাথ সেটাকে আরো বেশি ইয়ে করেছিলেন। আমাদের জাপানে, কোরিয়াতে এদেরকে লোন শার্ক বলে, ঋণের হাঙ্গর বলে এদেরকে। আগে বহু বছর আগেকার জিনিস। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগে কৃষি লোন দিয়েছে, এই গঙ্গে।
কিন্তু উনি যার থেকে চুরি করেছেন, উনি যারটা পুরোটাই দখল করেছেন, তার নাম ডক্টর আচ্ছা। মোহাসিন আলী। সেই গল্পটা অন্যরকম। এবং তিনি যে কথাগুলি বলেছেন তাতে এখন আমার মনে হয় যে মাহবুব আলম চাষির সাথে তার যে সম্পর্ক ছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সম্ভবত ইনি জড়িত ছিলেন।